ক্ষমতা, কারাগার ও রাজপথ এই তিনের সংমিশ্রণেই গড়ে উঠেছে বাংলাদেশ রাজনীতির বিগ ফোর। কিন্তু আপনি কি জানেন এই চারটি দলের প্রত্যেকটির জন্মের পেছনে লুকিয়ে আছে এক একটা বিশাল পলিটিক্যাল ক্রাইসিস? এই দেশ চালানোর ক্ষমতা কেউ পেয়েছে আন্দোলনের গর্ভ থেকে, কেউ বা বন্দুকের নল ঠেকিয়ে। কিন্তু কারা ছিল এই দলগুলোর আসল মাস্টারমাইন্ড? কি বা ছিল তাদের উত্থানের প্রেক্ষাপট? বাংলাদেশের প্রধান চারটি রাজনৈতিক দলের জন্ম ইতিহাস কোনো রূপকথা নয়, বরং এটি রক্ত, ষড়যন্ত্র এবং ক্ষমতার এমন এক খেলা যা সিনেমার স্ক্রিপ্ট থেকেও রোমাঞ্চকর। আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের, আর আমাদের আজকের ভিডিওর টপিক রাইজ অফ দ্য বিগ ফোর অফ বাংলাদেশ। চলুন তবে শুরু করা যাক। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত, সমালোচিত এবং বিতর্কিত দলটির নাম খুব সম্ভবত জামায়াতে ইসলামী। রাজনীতির ইতিহাসে কেউ জন্ম নিয়েছে রাজপথে, কেউ বা ক্যান্টনমেন্টে, কিন্তু এই বিশেষ দলটির শেকড় খুঁজতে ইতিহাসের পাতা উল্টে আমাদের ফিরে যেতে হবে অবিভক্ত ভারতের লাহোরে। এ গল্পের শুরু ব্রিটিশ ভারতের লাহোরে মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদির হাত ধরে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে সময় মুসলিম লীগ পাকিস্তান রাষ্ট্র বানাতে মরিয়া, ঠিক সেই সময় অর্থাৎ 1940 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে মাওলানা মওদুদি স্পষ্ট জানিয়েছিলেন তিনি মুসলিম লীগের রাজনৈতিক ধারার সাথে একমত নন। তিনি চেয়েছিলেন খাঁটি ইসলামী হুকুমত, আর সেই লক্ষ্যেই তার নেতৃত্বে সাংগঠনিকভাবে সামনে এগোচ্ছিল এই দলটি। 1947-এর দেশভাগের পর এই দলটি দুটো অংশে বিভক্ত হয়ে যায়, যার এক অংশ জামায়াত ইসলামী হিন্দ নামে দিল্লিতে এবং মূল অংশটি লাহোরেই অবস্থান করে। বাংলাদেশে আজ আমরা যে জামায়াতকে দেখি, তারা সেই লাহোর কেন্দ্রিক শাখারই উত্তরাধিকার। এরপর আসে ইতিহাসের সেই অগ্নিঝরা অধ্যায় 1971। জামায়াত তখন অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় এবং পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করে। ফলশ্রুতিতে দেশ স্বাধীনের পর 1972 সালের সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হলে বাংলাদেশে দলটির অস্তিত্ব আইনগতভাবে বিলুপ্ত হয়ে যায়। তখন মনে করা হয়েছিল এদেশের রাজনীতির মানচিত্র থেকে বোধহয় জামায়াত চিরতরে মুছে গেল। কিন্তু গল্প কিন্তু তখনও বাকি। 1975-এর পট পরিবর্তনের পর 1976 সালে যখন রাজনৈতিক দল বিধি চালু হয়, তখন জামায়াত সরাসরি নিজেদের নামে না এসে ইসলামিক ডেমোক্রেটিক লীগ অর্থাৎ আইডিয়াল নামে রাজনীতিতে ফেরে। এরপর 1979 সালে এই নিষেধাজ্ঞা পুরোপুরি উঠে গেলে তারা আবারও স্বনামে আবির্ভূত হয়। দলটির আমির হিসেবে নিযুক্ত হন অধ্যাপক গোলাম আজম। মাওলানা আব্বাস আলী খান হন দলটির ভারপ্রাপ্ত আমির। 80-এর দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ ও বিএনপির সাথে একই কাতারে রাজপথে ছিল এই জামায়াত। 1991 সালের নির্বাচনে 18টি আসন পেয়ে তারা সবাইকে চমকে দেয় এবং বিএনপিকে সমর্থন দিয়ে সরকার গঠনেও তারা বিশেষ ভূমিকা রেখেছিল। 2000 সালে অধ্যাপক গোলাম আজমের অবসর গ্রহণের পর মাওলানা মতিউর রহমান নিজামী জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির পদে স্থলাভিষিক্ত হন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জামায়াতের জন্য শুরু হয় ইতিহাসের সবচেয়ে কঠিন সময়। 2010 সালে যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার পর এই দলটিকে হোঁচট খেতে হয়েছে দিনের পর দিন। একে একে কার্যকর করা হয় দলটির শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড। 2010 থেকে 2024 এই 14 বছরে দলটির প্রায় সকল কেন্দ্রীয় নেতা হয় কারাগারে ছিলেন, নয়তো আত্মগোপনে। তাদের দলীয় কার্যালয়গুলো সিলগালা করে দেওয়া হয়েছিল এবং নিবন্ধন বাতিল করা হয়েছিল। তবু দলটির শক্তিশালী কাঠামোর কারণে তারা কিন্তু কখনোই মাঠ ছাড়েনি। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। দেশ হয় ফ্যাসিবাদ মুক্ত। আর ঠিক এই সন্ধিক্ষণে জামায়াতের হাল শক্ত হাতে ধরেন বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান। তার শান্ত কিন্তু বলিষ্ঠ নেতৃত্বের ভাষা এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা তাকে এই সংক্ষিপ্ত সময়ে সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় করে তুলেছে। আর তার হাত ধরেই 13তম জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা এখন একক শক্তি হিসেবে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কেবল একটি দল নয়,
তাদের সাথে যুক্ত 7 দশকের এক দীর্ঘ ক্ষমতার লড়াই। 1949 সালের 23 জুন ঢাকার রোজ গার্ডেনে যখন দলটির জন্ম হয়, তখন কি কল্পনা করা গিয়েছিল যে এই দলটি একসময় বাংলাদেশের শাসন ক্ষমতায় একটানা 1.5 দশক জেঁকে বসবে? কিন্তু তাদের শাসনের সেই দাপট কেন 2024-এর ছাত্র জনতার ক্ষোভের আগুনে পুড়ে ছাই হয়ে গেল? কিন্তু তার আগে গল্পের শুরুটা জেনে আসা যাক। সর্বপ্রথম মাওলানা ভাসানীকে সভাপতি করে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। দলটির গোড়াপত্তনকারী নেতা ছিলেন ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এ দলটির মূল মস্তিষ্ক ছিলেন সোহরাওয়ার্দী। 1955 সালে এক নিখাদ রাজনৈতিক কৌশলে দলটির নাম থেকে মুসলিম শব্দটি সরিয়ে দেওয়া হয়। আর ঠিক সেই সময় আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে লড়াই করে তারা বাঙালির আঞ্চলিক স্বায়ত্তশাসনের এক বড় প্ল্যাটফর্ম হয়ে ওঠে। 1966 সালে শেখ মুজিবুর রহমান পেশ করেন 6 দফা। পাকিস্তান সরকারের কঠোর দমন পীড়নের ফলে এই দাবি ধীরে ধীরে স্বাধীনতার স্বপ্নে রূপান্তরিত হয়। 70-এর নির্বাচনে বিশাল বিজয়ের পর 1971-এর যুদ্ধে তারা নেতৃত্ব দেয়, কিন্তু স্বাধীনতার পরপরই আওয়ামী লীগের শাসনের চিত্র যেন বদলে যেতে থাকে। 1975 সালের শুরুতেই শেখ মুজিবুর রহমান সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে গঠিত করেন বাকশাল। একদলীয় শাসন আর গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়ার সেই সিদ্ধান্তটি দলটির জনপ্রিয়তায় প্রথম বড় ফাটল ধরায়। সেই বছরের 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহতের ঘটনাটির পর দলটি ক্ষমতা হারিয়ে প্রায় 1.5 দশক যেন রাজনৈতিক এক মরুভূমিতে পড়েছিল। 1981 সালে শেখ হাসিনা দলের হাল ধরেন। দীর্ঘ আন্দোলনের পর 12 জুন 1996 সালে তিনি প্রথমবারের মতো এদেশের প্রধানমন্ত্রী হন। 2009 সালে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে তিনি একটানা 15 বছরের শাসনের এক রেকর্ড করেন। এই সময়টাকে দলটির সমর্থকেরা উন্নয়নের যুগ বললেও সাধারণ মানুষের কাছে পরবর্তীতে এটি পরিচিতি পায় ফ্যাসিবাদী শাসন হিসেবে। এই 15 বছরে পদ্মা সেতু বা মেট্রো রেলের মতো অবকাঠামো তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এর বিপরীতে ছিল বিডিআর বিদ্রোহের রহস্য, গুম, ক্রসফায়ার আর নজিরবিহীন ভোট কারচুপির অভিযোগ। 2014, 2018 এবং 2024 পরপর 3টি নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ দলটিকে জনবিচ্ছিন্ন করে তোলে। ক্ষমতার দম্ভ যখন চরমে, তখনই আঘাত হাসে সাধারণ ছাত্রদের কাছ থেকে। 2024-এর জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া লড়াই দমন করতে আওয়ামী লীগ সরকার নজিরবিহীন নৃশংসতার পথ বেছে নেয়। শত শত মানুষের রক্তে রাজপথ হয় রঞ্জিত। 5ই আগস্ট 2024 যেন হাজার বছরের পুরনো অহংকার মুহূর্তেই ধসে পড়ে। যে শেখ হাসিনাকে দলের নেতাকর্মীরা অপরাজেয় মনে করতেন, তিনি ছাত্র জনতার লং মার্চ টু ঢাকার মুখে পদত্যাগ করে হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। দলটির 75 বছরের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় অপমানজনক পতন। 10 মে 2025 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার রায় না আসা পর্যন্ত সরকার কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়, যার ফলশ্রুতিতে দলটির অবস্থা এখন অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। দলের শীর্ষ নেতারা হয় কারাগারে, নয়তো পলাতক। তৃণমূলের কর্মীরা আজ নেতৃত্বহীন। 1975 পরবর্তী বাংলাদেশ তখন এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত, আর সেনাবাহিনীতে চলছে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান। ঠিক সেই মুহূর্তে রাজনীতির ময়দানে আবির্ভাব ঘটে এক নতুন শক্তির, যার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। 1978 সালের 1 সেপ্টেম্বর ঢাকার রমনা ময়দানে এই দলটির ঘোষণা দেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপির উত্থান ছিল অনেকটা ধূমকেতুর মতো। জিয়াউর রহমান চাইছিলেন এমন এক প্ল্যাটফর্ম যেখানে ডান, বাম আর মধ্যপন্থী সবাই মিলে মিশে একসাথে রবে। আর তাই বিএনপির শুরুর দিকের সংসদে 16% ছিলেন সাবেক মুসলিম লীগের, 15% ভাসানীর ন্যাপের অনুসারী, আরও ছিলেন আওয়ামী লীগ, ইউনাইটেড পিপলস পার্টি, গণতান্ত্রিক দল সহ আরও অনেকেই। এই দলের একটা বড় অংশ ছিল সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিত্ব, অর্থাৎ একদমই নতুন মুখ। এই বিচিত্র মিশ্রণকেই জিয়াউর রহমান নাম দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। এটি ছিল এক সুদূর প্রসারী চিন্তা,
যা দিয়ে তিনি বিভক্ত জাতিকে এক সুতোয় গাঁথতে চেয়েছিলেন। ১৯ দফা কর্মসূচির মাধ্যমে দলটি স্বনির্ভরতার ডাক দেয়। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বহুদলীয় গণতন্ত্রের পথ প্রশস্ত হয় এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসে। বেসরকারি শিল্পায়নের মাধ্যমে স্থবির অর্থনীতিতে প্রাণ সঞ্চার ঘটে। ১৯৮১ সালে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যের দ্বারা জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর দলটির ভবিষ্যৎ নিয়ে সংশয় জাগে। কিন্তু তার স্ত্রী বেগম খালেদা জিয়া গৃহবধূর ইমেজ ভেঙে রাজপথে নেমে আসেন। দীর্ঘ ৯ বছরের এরশাদ বিরোধী আপোষহীন লড়াই তাকে পরিণত করে দেশ নেতৃত্বে। ১৯৯১ এবং ২০০১ সালে তার নেতৃত্বেই বিএনপি ২ বার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়। ২০০৮ সালের পর থেকে বিএনপির ওপর দিয়ে বয়ে গেছে এক দীর্ঘ রাজনৈতিক ঝড়। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটি আসে সম্প্রতি। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চিরচেনা কাণ্ডারি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ আপোষহীন অধ্যায়ের সমাপ্তি ঘটে। তবে এই শোকের আবহেই দলটিতে এসেছে এক নতুন প্রাণের স্পন্দন। দীর্ঘ ১.৫ দশকের নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন দলের বর্তমান কাণ্ডারি তারেক রহমান। মায়ের মৃত্যুর পর এবং ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে তার এই প্রত্যাবর্তন দলটির রাজনীতিতে এক বিশাল টার্নিং পয়েন্ট। এই ভিডিওর শেষ ভাগে জানাতে চাই এদেশের রাজনৈতিক ইতিহাসের সেই দলটির কথা, যার জন্ম কোনো রাজপথের মিছিলে নয়, বরং যা জন্ম নিয়েছিল খোদ রাষ্ট্রপতির বাসভবনে। ১৯৮৬ সালের ১ জানুয়ারি যখন জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি গঠন করেন, তখন অনেকে ভেবেছিলেন সামরিক শাসনের অবসান হলেই দলটি বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে গত ৪ দশক ধরে বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যে এক অনিবার্য ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে আছে এই দলটি। এরশাদ যখন ক্ষমতা গ্রহণ করলেন, তখন তার সামনে বড় চ্যালেঞ্জ ছিল শাসনকে বেসামরিক রূপ দেওয়া। প্রথমে জনদল, এরপর বিএনপি ও মুসলিম লীগের একাংশকে নিয়ে জাতীয় ফ্রন্ট এবং সবশেষে জন্ম নেয় আজকের জাতীয় পার্টি। জেনারেল এরশাদের ৯ বছরের শাসনকালকে বলা হয় অবকাঠামো উন্নয়নের স্বর্ণযুগ। আপনি কি জানেন আজকের যে উপজেলা পদ্ধতি তা তারই মস্তিষ্ক প্রসূত? ক্ষমতার বিকেন্দ্রীকরণে এটি ছিল এক বৈপ্লবিক পদক্ষেপ। এছাড়া যমুনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সিভিল সার্ভিস সংস্কার এবং ঢাকার পথ শিশুদের জন্য পথকলি ট্রাস্টের মতো কাজগুলো তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল। এমনকি রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করার মাধ্যমে তিনি দেশের এক বিশাল জনগোষ্ঠীর আবেগকেও স্পর্শ করেছিলেন। ১৯৯০-এর প্রবল গণঅভ্যুত্থানে এরশাদের পতন হলেও জাতীয় পার্টি কিন্তু ফুরিয়ে যায়নি, বরং ১৯৯১-এর নির্বাচনে জেল থেকে ৫টি আসনে জয়ী হয়ে এরশাদ প্রমাণ করেন রংপুর অঞ্চলে তার জনপ্রিয়তা এক অভেদ্য দুর্গের মতো। ৯০ পরবর্তী সময়ে দলটি হয়ে ওঠে রাজনীতির প্রধান কিং মেকার। ১৯৯৬ সালে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে সরকার গঠনে সাহায্য করা কিংবা পরবর্তী বছরগুলোতে জোট পাল্টে ক্ষমতার কাছাকাছি থাকা, জাতীয় পার্টি বরাবরই সুবিধাজনক অবস্থানেই থেকেছে। তবে দলটির ইতিহাসের বড় ক্ষত তৈরি হয় ২০০০ সালে, যখন নেতৃত্বের কোন্দলে দলটি ৩ ভাগে বিভক্ত হয়ে পড়ে। এই ত্রিমুখী বিভক্তির পর মনে করা হয়েছিল এরশাদ হয়তো নিঃশেষ হয়ে যাবেন, কিন্তু রাজনীতিতে টিকে থাকার এক অদ্ভুত জাদুকরী ক্ষমতা ছিল তার। ২০০১ সালের নির্বাচনে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি মাত্র ১৪টি আসন পায়। এরপর দেশের রাজনীতিতে যখন 1-11 বা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসে, তখন হোসাইন মোহাম্মদ এরশাদ আবারও কৌশলী হয়ে ওঠেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের সাথে মহাজোট গঠন করেন। তিনি এই নির্বাচনে ২৭টি আসন পেয়ে জাতীয় পার্টি আবারও জানান দেয় যে তারা ফুরিয়ে যায়নি। ২০১৯ সালের ১৪ জুলাই হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর দলটি এক গভীর অস্তিত্ব সংকটে পড়ে। বর্তমানে এরশাদের ভাই জিএম কাদের দলটির হাল ধরেছেন। গণতন্ত্রে প্রতিটি রাজনৈতিক দলই মানুষের স্বপ্নকে পুঁজি করেই বড় হয়। কেউ রাজপথ কাঁপায় আন্দোলনের তোড়ে, কেউ উন্নয়নের ইমারত গড়ে, আবার কেউ ক্ষমতার দম্ভে বিলীন হতে দেখে নিজেদের। সময়ের এক অদ্ভুত নিষ্ঠুরতা রয়েছে।
যেখানে নেতা আসে, নেতা যায়, বড় বড় মিনার ভেঙে পড়ে, কিন্তু পরদিন আবার ঠিকই নতুন সূর্য ওঠে। 2024-এর জুলাই বিপ্লব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ক্ষমতা কোনো চিরস্থায়ী দলিল নয়। মানুষের অধিকার আর ভোট যখনই অগ্রাহ্য হয়েছে, তখন ইতিহাস এখন নতুন পথ খুঁজে নিয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু কিংবা শেখ হাসিনার পতন এগুলো কেবল ব্যক্তির বিচ্ছেদ নয়, বরং এক একটা মহাকাব্যিক অধ্যায়ের পরিসমাপ্তি। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। এমনই রোমাঞ্চকর, অপার্থিব, প্রহেলিকাময় সব তথ্যে পরিপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে, আর ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।